আজ কয়েকদিন যাবৎ বন্যার পানিতে ভেসে রয়েছে এই গ্রামটি। কিছুতেই যেন পানি কমছেই না, অথচ সময়ের ক্রমে অনবরত পানি বেড়েই যাচ্ছে। দিন যত যাচ্ছে ততই গ্রামের মানুষের প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। কিভাবে যে তারা তাদের জীবন অতিবাহিত করছে বলা খুবই মুশকিল। শুধু মানুষই বললে ভুল হবে। গ্রামের সকল গবাদি পশু পাখি আজ সব এই বন্যার পানিতে ভেসে রয়েছে। মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারলেও এই অবলা পশুগুলো কিছুই বলতে পারে না। তাদের চোখ থেকে অনবরত পানি ঝরে যাওয়ার দৃশ্য দেখে যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। দেখেছিস নরেশ, কি একটা অবস্থায় গ্রামের, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকটাই পানিতে হাবুডুবু খাচ্ছে। জানি তো খুব খারাপ লাগছে এসব দেখে, কিন্তু এমন দিনও যে আমাদের দেখতে হবে কল্পনাও করিনি। পানি কমার কোনো নামই নিচ্ছে না। যত দিন যাচ্ছে পানি ততই বাড়ছে। এই সংকট থেকে কবে যে গ্রামের মানুষ মুক্তি পাবে কে জানে। জানি না কতদিন আর এই ভেসে যাওয়া মানুষদের রক্ষা করতে পারবো, তবে নিজে যতটুকু দিয়ে পারি চেষ্টা করব। তবে শুধু কি মানুষ রক্ষা করলেই হবে? গ্রামে তো অনেক গবাদি পশু আছে, তাদের কথাও তো একবার ভেবে দেখতে হবে নাকি? না, এটি তো ভাবা হয়নি। শুধু মানুষ কেন, আমাদের উচিত সকল গবাদি পশু পাখি সকলকে রক্ষা করা। আমরা না করলে ওদের রক্ষা করবে কে? সাব্বাস ভাই, একদম মোক্ষম সময় মোক্ষম কথা বলেছিস। ওই দেখ, হ্যাঁ, একজন ছেলে পানিতে ভাসছে, পুরো শরীর পানিতে। দেখ না, বাঁচার জন্য কি কাতরাচ্ছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওই দেখ, তোর সামনে মাথা উঁচু হয়ে রয়েছে আর শরীরটাও ডুবে আছে, পানিতে হাবুডুবু খাচ্ছে। দেখতে পাচ্ছিস না? চাচা, নৌকাটা তাড়াতাড়ি ছেলেটির সামনে নিয়ে যান। ওকে উদ্ধার করতে না পারলে ও ভেসে অন্য প্রান্তে চলে যেতে পারে। তোমাকে বলতে হইব না বাবু, ছেলেটির সামনে আমি নৌকা বিরাইতাছি। তাড়াতাড়ি করেন গো চাচা। এই যে দাদা, আমার কথা শুনছেন? এই নিন, আমার হাতটি ধরুন শক্ত করে। দয়া করে আমাকে বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করলেই আনলিমিটেড 1200 টাকা বোনাস দিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুক রিভিউ দিলেই 200 টাকা বোনাস। 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোড বোনাস 4,000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন এবং বিশাল ইনকামের সুযোগ নিন। আপনি শান্ত হন, আমাকে খুলে বলুন কি হয়েছে আপনার স্ত্রীর। আমার স্ত্রী যে পানিতে বেঁচে গিয়েছে দাদা, দয়া করে ওই দিকটায় চলুন। আমার স্ত্রীকে যে বাঁচানো প্রয়োজন, সে তো আর সাঁতার যায় না দাদা। দাদা চলুন না ওদিকটায়। মনীষ, ওদিকটার পানি তো এদিকটার থেকে আরো অনেক বাড়তি। মনে হয় না ওদিকে যে আর কিছু হবে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি বাবু, ওদিকটায় যাওয়া না এখন ঠিক হইব না। পানির স্রোত তো আরো বাইরে চাইতেছে। তবে আমার স্ত্রী কি হবে? সে যে বেঁচে গিয়েছে, দয়া করে একটি চলুন দাদা, দয়া করে চলুন। আপনি গেলে তো আপনারও মরতে হইব গো বাবু। উনি আমার ভয় নেই, আমার স্ত্রী আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমি ওকে ছাড়া নয়। দাদা, একটু শান্ত হন। এখন গেলে আর আপনার স্ত্রীকে পাওয়া সম্ভব নয়। আপনি দয়া করে একটু শান্ত হন। লোকটি তার নিজের প্রাণের মায়া ত্যাগ করে তার স্ত্রীকে বাঁচানোর জন্য কতই না আকুতি মিনতি করছে। তবে এমন এক পরিস্থিতি সামিল হয়েছে যে কেউ কিছু করে উঠতে পারছে না, সকলেই নিরুপায়। তবে এখন এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তার স্ত্রীকে তিনি কতটুকু ভালোবাসেন এটা হয়তো বলতে পারছেন না, তবে তার চোখের পানি স্পষ্ট সব বুঝিয়ে দিচ্ছে।
না জানি ওই ভাগ্যবতী মহিলা কোথায় পানির স্রোতে তলিয়ে গিয়েছে। বেঁচে আছেন নাকি তাকে কেউ উদ্ধার করেছে বলাও মুশকিল, তবে পানি কমলে হয়তো জানা যাবে। রাজা, ওই যে দেখেন বাড়ির ছাদে 4 জন, দ্রুত তাদের দিকে নৌকা নিয়ে যান। সন্ধ্যা নেমে গেলে মানুষকে উদ্ধার করা মুশকিল হয়ে পড়বে। কোথায় 4 জন? ওই যে দেখ বাড়িটার সামনে। ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য, নয়তো কিছু হতো আমাদের। আরে না না, এগুলো তো আমাদের কাজ, ধন্যবাদ দিতে হবে না। আপনারা স্কুলটিতে ঢুকে পড়ুন, আশা করি এখানে কোনো অসুবিধা হবে না, আর স্থানটিও নিরাপদ। ঠিক আছে দাদারা, আপনারা দেখে শুনে যাবেন তাহলে। আমরা তাহলে আসি। সারাটি দিন অতিক্রম করে এখন সময় হয়েছে বাড়ি ফেরার। আস্তে আস্তে চারিদিকের আলো নিঃশেষ হয়ে যেতে লাগলো। সারাদিন অসহায় নিরুপায় মানুষদের উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় দিয়ে আজ বেশ ক্লান্ত, তবে মনের ভিতর এক অজানা অনুভূতি হচ্ছে। এমন সময় আমাদের বাড়িটা থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্নার আওয়াজ যেন আমার বুকের একদম ভেতরটা স্পর্শ করলো। খুব মায়ায় জড়ানো কান্না, তবে এই সময় কে এইভাবে কাঁদছে জানার খুব কৌতূহল হচ্ছিল। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। কে কাঁদছে দেখার জন্য মনটা বেশ ব্যাকুল হয়ে গেল। তাই সিদ্ধান্ত নিলাম বাড়িটার ভেতরে প্রবেশ করব। কিরে নরেশ, তুই কি কোনো কান্নার আওয়াজ পাচ্ছিস না? আমিও তো পাচ্ছি একজন মেয়ের কান্নার আওয়াজ। চাচা, নৌকা ওই বাড়ির দিকে ফেরানোর ব্যবস্থা করুন। এত রাইতে কে কাঁদতিছে, কে হাসতিছে, এগুলোতে আর জড়ায়েন না বাবু, চুপচাপ বাড়ি ফেরা চলেন। কি যে বলেন চাচা, কেউ হয়তো বিপদে পড়েছে, আর এই জন্যই পানির কারণে ঘর থেকে বেরোতেও পারছে না। আমরা তাকে সাহায্য না করে কি করে যাই বলুন তো? থাক, আমি আর কিছু কমো না, আপনারা যা ভালো বোঝেন করেন। তোরা থাক, আমি দেখে আসছি। কোনো প্রয়োজন হলে অবশ্যই তোদের ডাকবো। ঠিক আছে, সাবধানে যা। বাড়িতে ঢুকতেই দেখি আমার কোমর বরাবর পানি। সেই পানিতে বাড়িটির চারপাশ হাবুডুবু খাচ্ছে। নিছক কালো অন্ধকার বাড়িটি, আশেপাশে কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। হাতে একটি টর্চ থাকলে বেশ সুবিধা হতো, তবে না থাকায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার উপস্থিতি টের পেয়ে কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। কেন জানি না মনের ভেতরটা সাথে সাথে খচ করে উঠল। হাত পা সামনের দিকে এগোলেই যেন মনটা কিছুতেই আর এগোতে চাইছে না। ঘরের ভিতরটায় ঢুকছি, আর আধার যেন আমাকে টেনে নিচ্ছিল। মনে হলো হয়তো ভুল করছি।
তারপরেও কৌতূহলবশত ঢুকে গেলাম বাড়িটির ভিতর। অন্ধকারে কিছু দেখা না গেলেও একবার চারপাশে চোখ ঘুরিয়ে নিতেই দেখি ঘরের এক কোণায় একটি মেয়ে কাঁদছে। আবছা আবছা আলো, তবু কেন জানি তার শরীর স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার দিকে তাকিয়ে যেন আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু না করে উপায় নেই। স্পষ্ট কান্নার আওয়াজের জলজান্ত মানুষ, পরনে সাদা শাড়ি আর হাতে পায়ে ক্ষতের দাগ। এসব দেখে ভয় করছিল, তো পিছনে পালিয়ে আসারও কোনো রাস্তা ছিল না। হাত পা হিম শীতল ঠান্ডা বরফ হয়ে গেছে, আর যেন চলতে পারছি না। হঠাৎ চোখ ঝাপসা আর মাথা ঘোরালো। ঠিক সে সময় হি হি করে হেসে উঠল মেয়েটি। হঠাৎ কান্না থেমে এই ভয়ঙ্কর হাসি শুনে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কে 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 তুমি? কাঁদছিলে আবার এখন হাসছো কেন? তোর ভবিষ্যতের কথা ভেবে হাসছি। মরবি, তুই মরবি, আর যে তোকে মরতেই হবে। আমার আত্মা যে হয়তো শান্তি পাবে না। মানে? নরেশ বাঁচা, আমাকে আমাকে মেরে ফেলবে, বাঁচা। তোর এই চিৎকার কেউ শুনতে পাবে না। যেদিন আমিও কেঁদেছিলাম, আমি চিৎকার করেছিলাম, তোরা কেউ আমাকে বাঁচাসনি, কেউ না। এখন আস্তে আস্তে আমি সকলকে শেষ করে দেব, সকলকে। কেউ বাঁচবে না, কেউ না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কেন আমাদের সকলকে আপনি মারবেন কেন? এমন এক ভয়াবহ বন্যার রাতে আমি সাহায্যের জন্য আর্তনাদ করেছিলাম, সকলের কাছে সাহায্যের ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তারা আমার আর্তনাদ শুনেও আমাকে সাহায্য করার বদলে আমার সর্বনাশ করল। সর্বনাশ! তারপরেও তাদের শান্তি হয়নি। তারা আমার সর্বনাশ করে তাদের দোষ ঢাকতে আমাকে মেরে ফেলল। আমি খুব কেঁদেছিলাম সেদিন, খুব কেঁদেছিলাম, কিন্তু কেউ এই অভাগীর কান্নার আওয়াজ শোনেনি, কিংবা শুনেও না শোনার ভান করে চলে গিয়েছিল। তাই কাউকে ছাড়বো না, কাউকে না। মেয়েটির এই কথাগুলো যেন ঘরের ভিতরে প্রতিধ্বনি হয়ে ভেসে আসতে লাগলো আমার কানে। বারবার এই প্রতিধ্বনিতে যেন আমার কান দুটো ফেটেই যাচ্ছিল। ঠিক এই সময় আমার চোখ উপরের দিকে যেতেই দেখি ঝুলন্ত লাশ। আর লাশটি অন্য কারো নয়, এই মেয়েটিরই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা দিয়ে যেন আর কোনো স্বরই বেরোচ্ছিল না। তারপরেও আমি ভয়ে ভয়ে অনেক কষ্ট বললাম, আমার কোনো দোষ নেই, আমি তো সেদিন তাদের সাথেই ছিলাম না। তাহলে আমাকে কেন মারবেন আপনি? আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমার বাড়িতে আমার অসুস্থ মা আছেন, দয়া করে ছেড়ে দিন না। ক্ষমা করতে পারি একটা শর্তে। তোর নিজের দায়িত্বে আমার লাশটা দাহ করতে হবে, পারবি? কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে আজ তোকে ছেড়ে দিলাম। আমার লাশের শেষ কাজ যদি না করিস, মনে রাখিস তুই কিন্তু বাঁচবি না। ঠিক আছে। এ কথা বলেই আমি বেরিয়ে আসি। তবে মেয়েটির কথায় বেশ কষ্ট পেলাম, কেননা মেয়েটি অসহায় হয়ে সাহায্য চেয়েছিল, আর সেই লোকগুলো সাহায্য না করে তার সুযোগ নিল। তোদের গ্রামটা ছবির মতোই সুন্দর। এর আগে গ্রাম ঘোরার সৌভাগ্য খুব কম হয়েছে। এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি, এই গ্রামে জনসংখ্যা খুবই কম। তা আমরা কোথায় যাচ্ছি এখন? যাচ্ছি এই গ্রামের শেষ মুদি দোকানে, রান্নার জন্য সদাই কিনবো।
দোকানপাট খুবই কম নাকি? হ্যাঁ, এই একটা মাত্র দোকান। একটা বন্ধ থাকলে আমতলির হাটে যেতে হয়, সেটা বেশ দূরে। কথা বলতে বলতে আমি আর আমার বন্ধু মোহন গ্রামের শেষ দোকানে চলে গেলাম বাড়ির জন্য কিছু চাল, ডাল, ডিম কিনবো বলে। দোকানের সামনে যেতেই হাসি মুখে হরণ কাকা আমাকে ডাক দিল। কি খবর রমেশ? আছি কাকা, ভালোই আছি। তা কি লাগবে? চাল, ডাল, ডিম আরও অনেক কিছুতে লাগতো। তবে কাকা, তোমার কি কোনো অসুখ হয়েছে? অসুখ না তো। তাহলে দুদিন থেকে দোকান খুললেন না যে? দোকান খুলি নাই, এর কিছু কারণ আছে। পুরো বছরের বাকির হিসাব কষতে কষতে মাথা পুরো খারাপ হয়ে গেছিল। তা কাকা, বাকি দাও কেন? না দিয়ে কোনো উপায় আছে? এই গ্রামে একটা মাত্র দোকান, কিন্তু তারপরেও সকলে এসে বাকি চায়, না দিয়েও পারি না। আমার মন আবার নরম কি না। পরে গিয়ে বাকির টাকা যদি না দেয়? সব হিসাব আমি সুদে আসলে নেই, ও নিয়ে চিন্তা করি না। ঠিক আছে, তাহলে সদাই দাও। শহরে বন্ধু এসেছে, আপ্যায়ন করব। ভালো ভালো, বেশ ভালো। এত রাতে ফিরে যাবি তুই? আমার মনটা কেমন খারাপ হয়ে গেল। কাল সকালে গেলে কি হয়? তুই বুঝতে পারছিস না, অফিসের বস খুবই ইমার্জেন্সি আমাকে ডেকেছে। সকালের মধ্যে না গেলে চাকরি নিয়ে টানাটানি হবে। সে খুবই রাগী লোক। কি আর করার, তোকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, চল। আমি মোহনকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে হাঁটছি। এখন রাত 9:30। পুরো গ্রাম জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। সবাই ঘুমে তলিয়ে আছে। গ্রামের মানুষ সন্ধে হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। এই সময় কোনো যানবাহনও পাওয়া যায় না। তবে পায়ে হেঁটেই স্টেশন পর্যন্ত যেতে হবে আমাদের। মোহন আমার কলেজ জীবনের বন্ধু। শহরে পড়াশোনা শেষ করার সময় একসাথে পড়েছি। মোহনের গ্রাম ঘোরার খুব ইচ্ছা ছিল, তাই অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে এসে সে আমাদের কুসুমপুর গ্রামে আসে। কিন্তু একদিন থাকতে না থাকতে অফিসের বস তাকে ডেকে বসে। বেচারা চাকরি বাঁচানোর জন্য নিজের ইচ্ছাটাকেও দমিয়ে রেখেছে। এই কারণে আমি গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি না করে বেকার বসে আছি। ভালো কোনো ব্যবসা করার ইচ্ছা আছে। মোহনকে সাথে নিয়ে স্টেশনে চলে আসি। স্টেশনে যেতে যেতেই ট্রেন আসার সময় হয়ে যায়। একটা মাত্র টিকিট ছিল। আর একটু দেরি করে গেলে মোহন আজ টিকিটের জন্য বাড়িতেই ফিরতে পারত না। রাত 11টার ট্রেন। এখন রাত আনুমানিক 11:30 বাজে। শীতের রাত, ঠান্ডা বাতাসে শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। হাঁটতে হাঁটতে ছোটবেলার অনেক কথা আমার মনে পড়ছে। একা একা থাকলে মস্তিষ্ক সবসময় প্রিয় স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। আমার ছেলেবেলা আমার অনেক পছন্দের ছিল, কারণ তখন আমার মা বাবা বেঁচে ছিল। মা বাবার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। তাদের আদর ভালোবাসা খুব সামান্যই পেয়েছি। আমাদের বাড়িটা গ্রামের প্রায় শেষ মাথায়, ঠিক মুদি দোকানের কিছুটা আগে। আমি বাড়ির গলিতে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তে দেখতে পাই হরণ কাকার মুদির দোকানে আলো জ্বলছে। তার মানে হরণ কাকার দোকানটা এখনো খোলা। এত রাতে সাধারণত দোকান তো খোলা থাকে না। হয়তো থাকে, রাতে ঘুমিয়ে থাকার কারণে জানতে পারিনি। আমি দোকানের সামনে যেতেই আমার চোখ কপালে উঠে যায়। মুদি দোকান তো আর মুদি দোকান না, দোকানের ভিতরে বেশ কয়েকটি লাশ সাজিয়ে রাখা, আর সেখানে হরণ কাকা বসে আছে। আমাকে হরণ কাকা এখনো দেখতে পাইনি। আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। হরণ কাকা, এসব কি? তোমার মুদি দোকানে লাশ কেন? আমার কথা শুনে হরণ কাকা চমকে যায় আর আমার দিকে তাকায়। তার চোখেও আমার মতোই বিস্ময় ফুটে উঠেছে।
সে আমাকে এখানে আশা করেনি। তুমি এখানে কি করছো এত রাতে? আমি তোমার দোকানে আলো দেখেছি, তাই এদিকে এলাম। কেন এসেছো? এখানে কি তোমার জন্য কিছু আছে? ভালো চাও তো চলে যাও, ওরা আসলে তোমার ক্ষতি হবে। এ কি বলছো কাকা? কারা আমার ক্ষতি করবে? আর এখানে লাশ কেন? এই লাশগুলো আমি বিক্রি করি। হরণ কাকার কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। লাশ বিক্রির কথা বল? কাকা কি এই লাশগুলো চুরি করে এনেছে? কাকা, আমার প্রচন্ড ভয় করছে। তুই কি করছিস এইসব? কি করবো কাউ? গ্রামের মানুষগুলো হয়েছে বদ, এক একজন বাকি খেয়ে আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, তাই সব কটাকে মেরে দিয়েছি। মেরে ফেলেছো মানে? টাকা থাকার পরও আমার বাকি টাকা দিতে চায় না শালারা। তুমি ওদের তাই বলে মেরে ফেলেছো? হ্যাঁ, তুই এখন থেকে এখান থেকে চলে যা, ওরা এখনই আসবে এখানে। হরণ কাকার কথা শুনে আমার সারা শরীর হিময়ে আসে। হ্যাঁ, একটা মানুষ কি করে এত হিংস্র হতে পারে? বাকি টাকার জন্য মানুষকে মেরে ফেলে? এটাও আবার হয় নাকি? আমি আর দেরি না করে দোকানের সামনে থেকে চলে যাই। একটা গাছের আড়ালে গিয়ে আমি লুকিয়ে পড়ি, যেন আমাকে হরণ কাকা দেখতে না পায়। কিছুক্ষণ পর হঠাৎ চারদিক অনেক ভারী হয়ে গেল। ভয়ঙ্কর সব হুঙ্কার দিতে দিতে দোকানের সামনে কয়েকজন ভয়ঙ্কর চেহারার লোক দৃশ্যমান হলো। তাদের দেখে ভয় আমার বুক কেঁপে ওঠে। এত ভয়ঙ্কর কাউকে আমি কখনো দেখিনি। এরা আর যাই হোক মানুষ নয়। হরণ কাকে কি এদের কাছে লাশ বিক্রি করবে? কিন্তু এরা লাশ দিয়ে করবেটা কি? হরণ, লাশ রেডি করেছ? তা না করে থাকতে পারি? তোমাদের রাতের খিদে তো আমিই মিটাই। আজ এমন কিছু মানুষকে মেরেছি যারা খুবই বদ। ভালোই হয়েছে, বদ মানুষের রক্ত মাংস খেতে মজাই লাগে। হরণ কাকা ও ভয়ঙ্কর সব আত্মাদের কথা শুনে আমার মূর্ছায় যাওয়ার মতো অবস্থা। নিজের চোখ ও কানকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হঠাৎ হরণ কাকাকে দোকানে দেখতে পেলাম না। এখনই তো দোকানের ভিতর ছিল। হঠাৎ হরণ কাকা কোথায় যেন উধাও হয়ে গেল। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস অনুভূত হতেই আমি কেঁপে উঠি। এক আকাশ পরিমাণ ভয় আমাকে এসে জড়িয়ে ধরে। আমি ভয়ে ভয়ে পেছনে ফিরি। আবার ঠিক পেছনে হরণ কাকা দাঁড়িয়ে। আমি তাকে দেখে ঠক ঠক করে কাঁপতে থাকি। তুই যে অনেক চালাক ভাবিস, তাই না? যারা নিজেকে চালাক মনে করে আমি তাদের মেরে ফেলি। এখন তুই কি বলতে চাস? কাকা, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। তুই সব দেখেছিস, শুধু আমার আসল রূপটা ছাড়া। মানে? হরণ কাকা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর তাকে দেখে ভয়ে দম বন্ধ হয়ে আসে আমার। আমার সামনে ভয়ঙ্কর চেহারা এক আত্মা দাঁড়িয়ে, আর তার চোখগুলো যেন অনুনেহের শিখার মতো চলছে। শরীরে ছোপ ছোপ রক্ত, গলা শরীর থেকে আলাদা। তুমিও? হো, ছয় মাসা কি ওই আত্মাগুলো রাতে বইরা নাই? সেই রাতে ধান দহন বন্ধ করতে অনেক দেরি করছি। হঠাৎই কতগুলো ভয় করতে আরো অশরীরে এসে হাতির। তাদের পেটে ছিল প্রচন্ড ক্ষুধা। তারপর আর কি? আমাকে যেতে দাও, আমি কাউকে কিছু বলবো না। তোকে বাঁচিয়ে রাখলেই তো বলবি। ওই আত্মাগুলোর জন্য প্রতি রাতে লাশের ব্যবস্থা করতে হয়। ওই আত্মাগুলো আমার পরিবারের মানুষদের হত্যা করবে। তুই বল, এত লাশ আমি কই পাবো? তাছাড়া শুধু শুধু মানুষকে হত্যা করাও তো পাপ। তাই বাকিতে সবাইকে সরাই দিই, সময় মতো টাকা না দিলে তাদের হত্যা করি। কাকা, আমি তো কিছুই করিনি, আমাকে যেতে দাও। তোকে বাঁচিয়ে রাখলে তুই সব জানিয়ে দিবি গ্রামবাসীকে। না না কাকা, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। আমি এতিম একজন ছেলে, আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তুমি তো সবই জানো আমার ব্যাপারে। আমার কথায় হরণ কাকা স্তব্ধ হয়ে যায়। সে স্নেহের দৃষ্টি ফেলে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, তোর জন্য মায়া হয়,
আমারও আর ঘুর করতে ভালো লাগে না, আমি আজই চলে যাব। কোথায় যাবে কাকা? আমি মৃত একজন মানুষ, এই পৃথিবীর কোনো অধিকার নেই। কাল থেকে আমার মুদি দোকানের দায়িত্ব তোর। তুই এখন আর রেতিমটা, আমার পরিবারকে দেখে রাখিস। হ্যাঁ, আমি চলে গেলাম। হরণ কাকার কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। কাকা নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু এখন তাকে আটকে রাখারও কোনো শক্তি নেই আমার। তোর তো অনেক ইচ্ছা ব্যবসা করার, এখন থেকে এই দোকানে তুই বসবি, আর খবরদার কাউকে বাকি দিবি না। হ্যাঁ, আর আমি ওই ভূতগুলোকে নিয়ে যাব, আর কেউ তোকে ভয় দেখাবে না। কথাগুলো বলে হরণ কাকা অদৃশ্য হয়ে যায়। আমি আর তাকে খুঁজে পাইনি। কে রমেশ, হরণ কাকার দোকানে তুই কি করছিস? হরণ কাকা শহরে গেছে, ফিরতে দেরি হবে, তাই এই দোকানের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সে কি রে, হরণ কাকার নাতি আছে, সে দায়িত্ব দিলে তার, নাতিকে দিবে না তো কি তোকে দিবে? তুই হরণ কাকার আত্মীয় হোস না। দায়িত্ব নিতে আত্মীয় হতে হয় না, এটা ভালো মন মানসিকতা থাকলেই হয়। কি লাগবে বলুন, আমি দিই, কিন্তু বাকিতে আর কখনো কিছু পাবেন না আজ থেকে।